মানে এটা এটা প্রশ্ন হুট করে এরকম মেরে দেয়। এটা আমার তোমার চলাফেরা উঠা বসা সব ফ্যামিলিকে মানে একরকম যে আমি জোর জবরদস্তি করেই ম্যানেজ করেছি, যে আমি একদম চিকন কণ্ঠ ছিল তো। ব্যক্তি আবু রায়হানকে আবু রায়হানের স্ত্রী কিভাবে দেখেন? আমার এই পুরস্কার একটা পিকচার আছে, আমি সম্ভব হলে তোমাকে শেয়ার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, তুমি পিকচারটা একটু শো করিও, দর্শক। যে ফিউচারে ডাক্তার হব। ফ্যামিলি আলিমে গোল্ডেন এ প্লাস ছিল, দাখিলে প্লাস ছিল। আচ্ছা, সব তো বিদেশি নাচী শিল্পীর নাম বললেন, বাংলাদেশে তো অনেক শিল্পী আছে এবং উনি যা লেখে এবং যেভাবে কল্পনা করে লেখে ঠিক সেই টিউনটা আরোপ করতে পারে। এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার। সবকিছু মিলে একটা সুন্দর সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। সফলতাটাকে দেখে বড় হয়েছি, আর সেটাই যাতে কেমিস্ট্রিটা খুবই সুন্দর। জি, ফিতা সিস্টেমে, মানে তোমাকে একবারে সব গাইতে হবে। এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ, এইটার প্রাইস ভেরি স্মার্ট হ্যান্ডসাম, আরো কত কিছু, মানে ওর গুণের শেষ। দর্শক জানে না, দর্শক টোটালি জানে। বড় বড় চুল রাখে, আরেকটু গুছিয়ে রাখলে ওনাকে আরেক। আমার চারপাশে সব জেনারেল মানুষ, মাঝখান দিয়ে আমি একমাত্র পাগড়ি পরা একজন হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুরের জাদুকর, মঞ্চের রাজ পাখি, সে যখন গাইতে শুরু করে তখন নিঃশব্দ শ্রোতামণ্ডলও জেগে ওঠে। একরকম বলা যায় আজানের সুরে ঘুম ভাঙে আর গজলের সুরে মন হেলে পড়ে। প্রিয় দর্শক, স্টার ভিউয়ের আজকের একটি বিশেষ স্পেশাল এপিসোডে আপনাদেরকে স্বাগত করছি। আজকে আমাদের মাঝে আসছেন আমাদের প্রিয় শিল্পী আবু রায়হান। প্রিয় দর্শক, আজকের এপিসোডটি বিশেষ, তো এই জন্য তিনি আসার আগে আমাদের ইন্ট্রোডাকশন কমপ্লিট হলো। তিনি আসলে বাকিটুকু আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া, সাব্বির, কেমন কেমন আছেন? আছো ভাইয়া? এই তো আলহামদুলিল্লাহ, আপনার অপেক্ষায় ছিলাম। স্টার ভিউয়ের দর্শকবৃন্দ আপনার অপেক্ষায় ছিল। কি অবস্থা, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভাইয়া, সব মিলিয়ে ভালো আছি। আপনার চমৎকার একটা ইন্টারভিউ নেওয়ার জন্য আমাদের আজকের এই প্রয়াস। আপনাকে পেয়ে খুব ভালো লাগছে আলহামদুলিল্লাহ। আমিও তোমার স্টার ভিউয়ের বেশ কিছু ভিডিওস দেখতেছিলাম, বেশ ভালো উদ্যোগ মনে হয়েছে আমার কাছে। আশা করা যায় যে এটা অনেক দূর এগিয়ে যাবে এবং সেই প্রত্যাশা। আদিল মোহাম্মদ সাব্বির সাথে দীর্ঘ সময়ের আমার চলাফেরা, স্নেহের এবং ভালোবাসা। অনেক ইনশাআল্লাহ আজকে ধন্যবাদ অনেক ভাইয়া। কথা হবে তোমার সাথে, একদম দিল খুলে কথা বলবো ইনশাআল্লাহ। তো ভাইয়া, প্রশ্নে চলে যাই। আপনার ইদানিংকালে কি নিয়ে ব্যস্ততা চলছে? ইদানিংকালে ব্যস্ততা, যদিও অনেক দর্শক অপেক্ষায় থাকে আমার গানের, জি, কিন্তু গানটা একটু কম হচ্ছে। সামগ্রিক কারণ, বিজনেস, একটু নিজের জীবনটাকে আরেকটু গুছিয়ে সামনে অগ্রসর হওয়ার প্ল্যানিং চলছে। সব কিছু আচ্ছা। মিলে ব্যস্ততাটা সামগ্রিক, স্পেসিফিক কোনো রিজন নেই। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা বাকি কথা একটু কোথাও বসে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, চলো চলো কোথাও বসছি। জি। ভাইয়া, তাহলে প্রশ্নে যাই। Okay. আপনি রাষ্ট্রপতির হাত থেকে পুরস্কার পেয়েছেন, এটা অনেকেই জানে না। এছাড়া আরও অনেক পুরস্কার পেয়েছেন, তো এই ব্যাপারে একটু জানতে চাই, পুরস্কার পাওয়ার অভিজ্ঞতা। জাতীয় পর্যায়ে আমি অলমোস্ট 3টা গোল্ড মেডেল পেয়েছি এবং এছাড়াও আরও ফাউন্ডেশন থেকে বেশ কয়েকটা পুরস্কার পেয়েছি। আচ্ছা, প্রথম পুরস্কার আমার ছিল ফাউন্ডেশন থেকে, যেটা একদম রুট থেকে শুরু হয়, মাদ্রাসা, থানা, জেলা, বিভাগ এবং রাজধানী। আমি ফাউন্ডেশনে আজান এবং হামনাতে প্রথম স্থান অধিকার করেছিলাম, জাতীয় পর্যায়ে পুরস্কার পেয়েছি। আর রাষ্ট্রপতি পদক যেটা, সেটা হচ্ছে জিয়া শিশু একাডেমি থেকে। জি। এখানে সারা দেশ থেকে অনেক প্রতিযোগী, বিভিন্ন ইভেন্ট ছিল এখানে, আচ্ছা। হাম নাচ থেকে শুরু করে আরও জেনারেল অনেকগুলো প্রতিযোগিতার বিষয় ছিল। তো আমি হামনাতে প্রথম হয়েছিলাম এবং সেখানে আমি এই প্রথম রাষ্ট্রপতি পদক পেয়েছি আলহামদুলিল্লাহ। এরপরে কলরব থেকে একটা প্রতিযোগিতার আয়োজন করে এবং জি। সেখানেও আমি জাতীয় পর্যায়ে গোল্ড মেডেল পেয়েছি। এছাড়াও মানে কলরবে আসার আগে? ইয়েস, আচ্ছা আচ্ছা, সিরাত কমিটি, অর্থাৎ আল্লামা মুহিউদ্দিন খান, আমরা ওনাকে সবাই চিনি। ওনার একটা নাতের প্রতিযোগিতা হয়, জি।
সিরাত কমিটির পক্ষ থেকে আমি সেখান থেকেও একটা গোল্ড মেডেল জিতেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, খুব ভালো লাগলো। রাষ্ট্রপতির হাত, বিশেষত রাষ্ট্রপতির হাত থেকে যে পুরস্কারটা পেয়েছেন, এটা তো অনেক বড় একটি অর্জন। ইসলামী অঙ্গনে মনে হয় আপনি মনে হয় একমাত্র মানে জাতীয় পর্যায়ে আসলে অনেকেই পুরস্কার পেয়েছে, ইসলামী গান গেয়ে অনেকেই পেয়েছে, বাট রাষ্ট্রপতি পদক এটা মনে হয় আমার জানা নেই অন্য কেউ পেয়েছে কিনা। আচ্ছা আচ্ছা, এটা কত সালে এবং কোন রাষ্ট্রপতি ছিলেন তখন? 2005 সালে, পুরস্কার পেয়েছি হলো 6 সালে, আচ্ছা, প্রতিযোগিতা হয়েছে 5 সালে। ওই সময় বাংলাদেশের প্রেসিডেন্ট ছিলেন ডক্টর ইয়াজউদ্দিন আহমেদ, আমার যতটুকু মনে পড়ে, আমি অনেক ছোট ছিলাম তখন। আচ্ছা আচ্ছা, তখনকার পুরস্কার পাওয়ার একটা অনুভূতি অন্যরকম ব্যাপার। অবশ্যই, তবে এই পুরস্কারের বিষয়টা একটু স্পেশাল কেন ছিল, আমার এই পুরস্কার একটা পিকচার আছে, আমি সম্ভব হলে তোমাকে শেয়ার করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তুমি পিকচারটা একটু শো করো। দর্শক দেখতে মানে পাবে। এখানে আমার চারপাশে সব জেনারেল মানুষ, মাঝখান দিয়ে আমি একমাত্র পাগড়ি পরা একজন হুজুর। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এমন একটা পরিবেশে আমি যখন পুরস্কারটা পেয়েছি তখন এটা খুব মানে প্রাউড ফিল হচ্ছিল যে না, আমি এখানে কিছু অর্জন করতে পেরেছি আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। এবং আমার সাথে যারা প্রতিযোগী ছিল তারা কোনো সাধারণ প্রতিযোগী ছিল না, তারা একবারে বাংলাদেশের খুব ভালো মানের গায়ক ছিল আচ্ছা, এবং প্রফেশনাল শিল্পী, হ্যাঁ, যারা একদম হারমোনিয়াম ধরে সারেগামা শিখে তারপরে গান করে, এমন প্রতিযোগীদের সাথে আমি টেক্কা দিয়ে আমাকে পুরস্কার জিততে হয়েছে। মাশাআল্লাহ। তো অবশ্যই সে সময়ের এই অর্জনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক শুকরিয়া। খুব বড় একটি বিষয় জানতে পারলাম। এবার জানতে চাই শিল্পী আবু রায়হানের পড়াশোনা সম্পর্কে। আপনি কোথায় কিভাবে কি পড়েছেন? আচ্ছা, আমার পড়াশোনাটা শুরু হয় বাবার হাত ধরে মক্তবে, নুরানি মক্তব। আচ্ছা, দেন হচ্ছে প্রাইমারি স্কুলে, দেন হচ্ছে প্রাইমারি স্কুল থেকে আবার বাবার মাদ্রাসায়, এবং সেটা ছিল কুড়িগ্রামে অলিপুর থানায় একটা আলিয়া মাদ্রাসায়। সেখানে আমি ক্লাস 5 পর্যন্ত পড়ি। আলহামদুলিল্লাহ পড়াশোনার লাইফেও বেশ ভালো করার চেষ্টা করেছি, ক্লাস 5-এ বৃত্তি পেয়েছি। আচ্ছা আচ্ছা, এরপর ক্লাস 6-এ আমি রাইয়ান ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসায় ভর্তি হই, যেটা হচ্ছে ঢাকার বনশ্রীতে। আচ্ছা আচ্ছা, বনশ্রীতে রাইয়ানের পর আরেকটা প্রতিষ্ঠানে ভর্তি হই, আলিফ ইন্টারন্যাশনাল ক্যাডেট মাদ্রাসা। এরপর আমার পড়াশোনার মোস্ট অফ দ্য টাইম চলে যায় হলো দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসায়। আমি সেখানে আলিম পর্যন্ত পড়ে দেন আমি শিফট করি কামিল মাদ্রাসায়। এখানে আমার একটা প্ল্যানিং ছিল আসলে যে ফিউচারে ডাক্তার হব। ফ্যামিলিকে মানে একরকম যে আমি জোর জবরদস্তি করেই ম্যানেজ করেছি যে আমি ডাক্তার হব। তো আমার প্ল্যানিং ছিল আলিয়া থেকে আলিম পর্যন্ত পড়ে আমি কোনো একটা মেডিকেল কোচিংয়ে ভর্তি হব, এবং ভর্তি হয়েছিও, কয়েকদিন ক্লাসও করেছি, আচ্ছা, এবং সায়েন্স নিয়ে পড়া সে কারণে। পরবর্তীতে সামহাও আমার ফ্যামিলি আমাকে বোঝাইলো যে দেখো তোমার চলাফেরা উঠা বসা সব আলেমদের সাথে, সুতরাং তোমার মনে হয় একটু কওমি মাদ্রাসায় পড়াশোনা করো, আলেম হলেই মনে হয় তোমার জন্য সেটা ভালো দিক। আচ্ছা আচ্ছা, পরবর্তীতে আমি ডিসিশন চেঞ্জ করে ভর্তি হয়ে যাই জামিয়া শারিয়া মালিবাগে। আচ্ছা, ওখানে আলিম এবং পরবর্তীতে ফাজিলে ভর্তি হয়ে ওটাও কন্টিনিউ হয়, আর এইদিকে কাউমিতে আমি কাফিয়ায় ভর্তি হই। আচ্ছা, এর আগে স্ট্রাগল ছিল, অনেক পড়তে হয়েছে, প্রস্তুতি নিতে হয়েছে। তো জামিয়া শারিয়ায় কিছুদিন পড়া, এরপর বিআইইউ বাংলাদেশ ইসলামী ইউনিভার্সিটিতে আমি অনার্সে ভর্তি হই। মানে এক কথায় বাংলাদেশের 3 ধারার যে শিক্ষা ব্যবস্থা আমি সবগুলোতে টাচ করেছি আলহামদুলিল্লাহ। এবং মাশাআল্লাহ, আমার দাখিলে এসএসসি, যেটা এসএসসি দাখিল, আলিম যেটা এইচএসসি, জি, প্রত্যেকটাতে আমার আলিমে গোল্ডেন এ প্লাস ছিল, দাখিলে প্লাস ছিল, এবং মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ শেষ পর্যন্ত খুব কালচারাল ভালো অঙ্গনে- রেজাল্ট নিয়ে এসেছি। মাশাআল্লাহ। কালচারাল অঙ্গনে থাকার পরও পড়াশোনায় কোনো তেমন প্রভাব পড়েনি, যেটা রেজাল্টে আমরা বুঝতে এইটা পারছি। অ্যাকচুয়ালি আমার গাইডলাইনের উপর বিষয়টা, টোটালটা গাইডলাইনের উপর ডিপেন্ড করে। আমার সাথে সবসময় একটা গাইডলাইন ছিল আমার বড় ভাই, যার কারণে আমি না আমার পড়াশোনাটা আমার করতে হয়েছে, কোনো আচ্ছা, আচ্ছা। এখানে কোনো ফাঁকি ঝুঁকির সুযোগ ছিল না। আচ্ছা, তো গাইডলাইন যদি ঠিক থাকে আমার মনে হয় যে এই সেক্টরে থেকে পড়াশোনার কোনো ক্ষতি হবে না। বাট যদি একেবারে গাইডলাইন না থাকে অবশ্যই আমি মনে করি যে
এখানে ক্ষতির সম্ভাবনা আছে অনেক বেশি। আচ্ছা, তাহলে আপনি বলতে চাচ্ছেন যে গাইডলাইন অনেক গুরুত্বপূর্ণ অবশ্যই, কালচারে, অবশ্যই। মানে যে সেক্টরেই কাজ করুক একটা গাইডলাইন থাকা জরুরি। আচ্ছা, উস্তাজ আইনুদ্দিন আল আজাদ রহমাতুল্লাহি আলাইহির সাথে আপনার স্মরণীয় কোনো স্মৃতি সম্পর্কে জানতে চাই। ওনার সাথে তো আমার অনেকগুলো স্মৃতি। 2000 একটু এর মাঝখানে জেনে নেই, আপনি তাহলে কলরবে প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছেন। হ্যাঁ, হ্যাঁ। মানে আপনি ওই কলরবের প্রতিযোগিতায় গোল্ডেন পদক এর এর আগে আমার সাথে এমনি আইনুদ্দিন আল আজাদ ভাইয়ের পরিচয় হয় এবং পরিচয়ের সূত্রপাতটা অনেক সুন্দর এবং আমার মনে হয় আমার শ্রোতাদেরকে একটু শেয়ার করা দরকার। জি, আজাদ ভাইয়ের সাথে দেখা হয় আমার সাথে কুড়িগ্রামে কোনো একটা প্রোগ্রামে। পরিবেশটা ছিল এমন, ওই সময় দেশে একটু রাজনৈতিক জটিলতা চলছিল, হরতাল। তো ওনার প্রোগ্রাম থেকে আমাদের বাড়ির দূরত্ব অলমোস্ট 15 কিলো। অনেক। ওই দিন বৃষ্টি এবং হরতাল দুটো, কিভাবে যাব কিন্তু যেতে হবে। জি, এর আগে তার গান শোনা হয়েছে, এটার প্রতি একটা ঝোঁক তো আগে থেকেই ছিল। জি। তো আমি আমার বড় ভাই বাইসাইকেল নিয়ে বের হয়ে গেছি। আচ্ছা, বের হওয়ার পর বৃষ্টি, ঝড় তুফান সবকিছু ডিঙ্গিয়ে আমরা ফাইনালি পৌঁছলাম। পৌঁছার পর দেখি সবাই চেয়ার মাথায় দিয়ে গান শুনতেছে। বৃষ্টির তো মধ্যে। ভেরি ইন্টারেস্টিং। আমি গেলাম, মানুষ এভাবে গান শুনতেছে, এত আগ্রহ, মানে পরিবেশটা দেখে আরো আগ্রহ আমারও বেড়ে গেল। গেলাম, আর এই বৃষ্টির ফাঁকে ফাঁকে দিয়ে ছোট মানুষ শ্রোতাদের গ্যাপে গ্যাপে দিয়ে আমি চলে গেলাম একদম পেছনে, যাতে আমি ওনাকে সরাসরি দেখতে পাই আচ্ছা, আচ্ছা, আচ্ছা। বা একটু কথা বলার সুযোগ পাই। ওই ইন্টেনশন নিয়ে যাওয়ার পর খুব একেবারে যেতে যেতে ওনার খুব ক্লোজে দাঁড়াইলাম। দাঁড়ার পর আমার বড় ভাই যিনি আবু বকর সিদ্দিক ভাই, জি, উনি ভাইয়ের একটু অ্যাটেনশন নেওয়ার ট্রাই করলেন, সালাম দিলেন, কথা বললেন যে আমার ছোট ভাই ও একটু খুব আগ্রহী, আপনাকে একটা গান শোনাতে চাই। দেন ওই সময় বৃষ্টি, প্রোগ্রামও থমকে আছে। হয়তো বা আমি জানি না, এটা আল্লাহ তাআলার ইচ্ছা যে এমন একটা পরিবেশ হয়তো হতো না বৃষ্টিটা না হইলে। আমি সুযোগটা পেয়েছি, বৃষ্টিতে অনেক একটা গান শোনাইলাম। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান, এই গানটা শোনাইলাম। উনি শুনলেন, বেশ আমাকে কাছে টেনে নিলেন। আচ্ছা, আচ্ছা। বললেন, মানে মুগ্ধ হয়ে গেলেন এক মুগ্ধ হয়ে কথায়। তো যাই হোক, এরপর এখানে আবুল কালাম আজাদ ভাই ছিলেন, তাকেও গান শোনাইলাম। পরবর্তীতে ওনারা দুজনই আমাকে স্টেজে গাওয়ার একটা সুযোগ করে দিলেন। বৃষ্টি থেমে গেল, স্টেজে গাইলাম। প্রথমে গাইলাম বীর মুসলমান ধরো আল কোরআন, এটা শ্রোতারা শুনলেন, বললেন ওয়ান মোর। পরে গাইলাম মনে বড় আশা ছিল যাবো মদিনায়। ছোট, মানে একদম চিকন কণ্ঠ ছিল তো, জীবনের প্রথম সঙ্গীত Right, মঞ্চে right, গিয়ে। এরপর শ্রোতাদের এই উৎফুল্লতা মানে একটা আমার জন্য বড় ধরনের ইন্সপিরেশন তৈরি করলো। একটা ব্যাপার তৈরি করলো। এরপর আসলে কন্টিনিউ করা। আচ্ছা, এইদিকে ভাইয়া কথা বললেন, পরবর্তীতে একটা ডিল হলো যে তুমি ঢাকায় চলে আসো, তোমাকে নিয়ে কাজ করব। এই তো আমার সাথে সূত্রপাত। তার মানে আপনার প্রথম সাক্ষাতের এই সূত্রপাতেই আইনুদ্দিন ভাইয়ের সাথে চমৎকার একটা স্মৃতি আমরা অবশ্যই, অবশ্যই, জেনে নিলাম, শুনলাম। অবশ্যই। দর্শক আশা করি উপভোগ করবেন। এরপরে আমরা পরবর্তী প্রশ্নে যাই। বর্তমানে যারা ইসলামী সঙ্গীতাঙ্গনে কাজ করছে তাদের ভেতরকার কাজ সব থেকে বেশি পছন্দ কার হয়? মানে দেশে বিদেশে অনেক নাশিদ শিল্পী আছেন, এর মধ্যে থেকে কার নাশিদ আপনার সবচেয়ে বেশি ভালো লাগে? দেশে বিদেশে যদি সামগ্রিকভাবে বলা হয়, তাহলে আমি একটু অ্যারাবিক নাশিদের প্রতি আমার একটু ঝোঁক বেশি। আচ্ছা। ধরো আমি একাকিত্ব থাকি অথবা একটু লং ড্রাইভ, আমি তখন এই অ্যারাবিক নাশিদগুলো শুনি। আচ্ছা, তো সেই ক্ষেত্রে সামি ইউসুফের নাশিদ শোনা হয়, তারপরে মাহের জিনের শোনা হয়, আরো অনেকেই আছে, অনেকের নাশিদই শোনা হয়। অনেকে। নাদিম এরকম মাহমুদ যদি আছে, তার শোনা কাউন্ট হয়। করি তাহলে 5 জনের নাম যদি আমরা দর্শকদেরকে যদি জানাতে। আচ্ছা, 5 জন আপনার, আমি প্রথমে রাখবো নাদিমের ভোকালটা আমার অনেক বেশি ভালো লাগে, নাদিম মাহমুদ। এরপরে মাহের জিন, তারপরে সামি ইউসুফ, আরেকজন শিল্পী আছে মেলভন কুর্দিস, ওনার নাশিদগুলো বেশ কোন ভালো দেশের লাগে। শিল্পী? উনি মেবি, আমি যতটুকু, লিবিয়ার হতে পারে, আই এম নট শিওর, বাট ওনার ভোকালটা আমাকে খুব বেশি টানে।
আচ্ছা, সব তো বিদেশি নাচী শিল্পীর নাম বললেন, বাংলাদেশে তো অনেক শিল্পী আছে এবং মাশাআল্লাহ ইদানিংকালে আমরা অনেক উদীয়মান এবং যারা আসলে সঙ্গীতাঙ্গনে একটা নতুন অবস্থান তৈরি করতে পেরেছে তাদের মধ্যে কলরব তো অবশ্যই। আমি কলরবকে আলাদা জায়গায় রেখেই বলছি। আমাদের ওবায়দা ভাই আছেন, শেখ এনাম ভাই আছেন, মাশাআল্লাহ অনেক ভালো করছেন। তো তাদের কাছে আমাদের আরো অনেক প্রত্যাশা সামনে ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ। পরবর্তী প্রশ্ন হচ্ছে আপনার কাছে, অনেক গীতিকারের রচিত গানই আপনি গেয়েছেন, তবে এর ভেতর সবচেয়ে কোন নাসিরটা, কোন গীতিকারের নাসিরটা আপনাকে টাচ করেছে? আচ্ছা, এই ক্ষেত্রে আমি আহমদ আব্দুল্লাহ ভাইয়ের কথা বলবো এই কারণে যে উনি আসলে একজন সিঙ্গার পাশাপাশি লিরিসিস্ট, যার কারণে উনি গানটাকে ধারণ করতে পারে। উনি যা লেখে এবং যেভাবে কল্পনা করে লেখে ঠিক সেই টিউনটা আরোপ করতে পারে। এটা একটা ম্যাজিক্যাল ব্যাপার। ইভেন আমার মনে আছে আমি কিন্তু ওনার সব থেকে বেশি গান গাইছি, অলমোস্ট 10টা 12টা তো হবেই। জি। তো উনি আমার ভোকালকে চিন্তা করে গান লিখতো মাশাআল্লাহ। এবং আমাকে শুরুর দিকে যখন উনি এভাবে কলরবের সাথে ইনভলভ না, তখন হুট করে একদিন ফোন দিত, দিয়ে গান শোনানো শুরু করতো। রায়হান ভাই, এটা আপনার জন্য লিখেছি, আপনার গলাকে চিন্তা করে লিখেছি। আচ্ছা আচ্ছা। এবং বাস্তবিক অর্থেও তাই। ওরা যেই গানগুলো আমি গেয়েছি কোনো গান এমন হয়নি যে ফ্লপ করেছে, সবগুলো গান আলহামদুলিল্লাহ একটা ভালো পর্যায়ে চলে গিয়েছে। এই জন্য আমি আহমদ আব্দুল্লাহ ভাইয়ের কথা বলবো আপনার। আচ্ছা, অনেক ধন্যবাদ। এরপরের প্রশ্ন হচ্ছে, আবু রায়হানকে শিল্পীর বাহিরে, শিল্প সত্তার বাহিরে ব্যক্তি আবু রায়হানকে, আবু রায়হানের স্ত্রী কিভাবে দেখেন? আচ্ছা, এই পয়েন্টটা খুব সুন্দর একটা পয়েন্ট এবং প্রশ্নটাও জীবন ঘনিষ্ঠ। জি। তো এই জায়গা থেকে আমি মনে করি শিল্পী ক্যারিয়ার বা যে কোনো মানুষের তো বাহ্যিক যেই প্রফেশন, জি, আর তার পরিবারের চলাফেরার সাথে এইটার আসলে কোনো কানেকশন আছে বলে আমি মনে করি না। কারণ এখানে সম্পর্কটা যদি টোটালি বন্ধুত্বপূর্ণ না হয় বা ওরকম প্রফেশনাল কোনো তোমার প্রফেশনাল কোনো ভিউ থেকে কেউ যদি মানে জাজমেন্ট করতে চায়, সেক্ষেত্রে আমি মনে করি এটা যুক্তিযুক্ত না। তো এই ক্ষেত্রে আমি মনে করি যে সে অ্যাজ এ হিউম্যান বিং আমি কতটা ভালো মানুষ বা আমি কতটা সাপোর্টিং, কতটা শেয়ারিং, এই ব্যাপারগুলো বিবেচনা করে সে আমাকে মূল্যায়ন করে এবং সেই ক্ষেত্রে আমি মনে করি যে সে তার জায়গা থেকে যথেষ্ট ভালো মূল্যায়ন করে এবং রেসপেক্ট, আন্তরিকতা, ভালোবাসা সব কিছু মিলে একটা সুন্দর সম্পর্ক আছে আলহামদুলিল্লাহ। যাক, খুব ভালো লাগলো। তাহলে আপনাদের ভালো সময় কাটছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ কবুল করুক, আমরা সেই দোয়াই করি। মানুষের জীবনের উত্থান পতন থাকে, তো এই ধারায় শিল্পী আবু রায়হানের মানে ঘুরে দাঁড়াবার গল্পটা কি? এই প্রশ্নের উত্তরে আমি এটা বলবো যে আমি একজন শিল্পী, এটা আমার প্রফেশন। এর বাইরে আমি একজন ব্যবসায়ী এবং সেটাও আমার একটা প্রফেশনই বলতে পারো। তো শিল্পী হিসাবে আমি চেষ্টা করেছি আমার চেষ্টা, আমার সাধনার মধ্য দিয়ে একটা ধারাবাহিকতা রক্ষা করার এবং এখন পর্যন্ত করছি। হয়তো কাজ কম বেশি হচ্ছে, বাট লেগে আছি এবং লেগে থাকাটার মধ্য দিয়ে কিন্তু আজকে তোমরা আমাকে ভালোবাসো বা সারা বাংলাদেশের আমার ভক্ত শ্রোতারা আমাকে ভালোবাসে, আলহামদুলিল্লাহ। তো এই জায়গায় আমার আসলে কোনো আমি ওরকম উত্থান পতনের কোনো ইস্যু দেখতে পাই না। তবে আমার বিজনেস লাইফে উত্থান এবং পতনের কিছুটা হিস্ট্রি শেয়ার করতে পারি। আপনারা অনেকে অবগত আছেন, একটা সময় বিজনেস নিয়ে অনেক ধরনের পোস্ট, অনেক ধরনের লেখালেখি করেছি। করোনার সময় বিজনেসকে কেন্দ্র করে একটা বড় ধরনের জটিলতায় পড়ে যায় এবং পরবর্তীতে সেটা উত্তরণ করতে বেশ খানিকটা সময় লেগে যায়। তারপরেও চেষ্টা করেছি, আল্লাহ তাআলা সহায় হয়েছেন বলে আজকে আবারও ঘুরে দাঁড়ানো সম্ভব হয়েছে। তো বাকি শ্রোতাদের দোয়া চাই, আল্লাহ তাআলা যাতে কখনো এ ধরনের পরিস্থিতি সামনে আর না দেন।
সফলতাটাকে দেখে বড় হয়েছি, আর সেটাই যাতে কন্টিনিউ করতে পারি এবং লাইফে যাতে কোনো প্রতিঘাত না আসে ইন ফিউচার, সেজন্য সকলের দোয়া এবং ভালোবাসা কামনা করি। অনেক অনেক ধন্যবাদ। শিল্পী আবু রায়হানের এই এযাবৎকালে সবচেয়ে বড় অর্জন বা প্রাপ্তিটা কি? প্রাপ্তি অফকোর্স এই যে দেশ বিদেশের হাজার হাজার শ্রোতাদের একদম হৃদয়ে নিংড়ানো ভালোবাসা, এটাকে আমি প্রথম দেখব। আর স্পেসিফিক ছোট ছোট কিছু ভালো লাগা যেগুলো একটা ছোট্ট মানুষের ভেতরে আলোড়ন তৈরি করে, সেটা যদি স্পেসিফিক বলতে চাই তাহলে একটু ছোটবেলার ঘটনা বলতে হবে। 2012 সালে এই মনে বড় আশা ছিল এই গানটা গেয়েছিলাম একটা অফিসে, আচ্ছা আচ্ছা, ট্রাভেল মানে একটা কোনো একটা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস এর অফিসে। আচ্ছা আচ্ছা। দেন সেখানকার যিনি চেয়ারম্যান ছিলেন, তিনি আমার গানটা শুনে জাস্ট এটা বললেন যে তোমার মক্কায় মদিনায় যাওয়ার খুব ইচ্ছা? জি। আচ্ছা, তখন বললেন যে ঠিক আছে, তোমাকে নিয়ে যাবো। এবং 2012 সালে আমি প্রথম ওমরা হজ করি এবং সেটা ছিল অ্যাজ এ গিফট। মাশাআল্লাহ। তো এটা আমার জন্য অনেক বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক যাওয়ার সৌভাগ্য, এটা তো যে কোনো মুসলমানের অফকোর্স অনেক বড় অর্জন। হ্যাঁ, এটা 2012 সালের ঘটনা। তো এরকম ছোট ছোট অনেক ভালো লাগা আছে, আমি দুটা শেয়ার করলাম তার সাথে। অনেক ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাই। কলরব সংগঠনের সাথে শিল্পী আবু রায়হানের কেমিস্ট্রিটা আসলে কি? কেমিস্ট্রিটা খুবই সুন্দর। কেউ যদি আবু রায়হান বলে, সাথে কলরবের নামটা নিয়ে নেয়, চলে এবং আসে। সবাই মনে করে আমার নামটা পরিপূর্ণ তখন যখন বলা হবে আবু রায়হান কলরব। যাই হোক, এটা একটা কথার কথা। আমার সাথে 2004-এ কলরবের একদম ওতপ্রোতভাবে সম্পৃক্ততা, এবং কলরবে আমি আজাদ ভাইয়ের সাথে যে পরিমাণ ঘুরেছি বা আজাদ ভাইয়ের সাথে যতটা তার সান্নিধ্য পেয়েছি একদম স্টার্টিং থেকে তার মৃত্যুর আগ পর্যন্ত, আমার মনে হয় না এত ক্লোজলি অন্য কেউ পেয়েছে। তবে এছাড়াও আমার বড় ভাই ছিলেন কলরবের ম্যানেজার হিসেবে দায়িত্বরত ছিলেন লম্বা সময় ধরে। সামগ্রিকভাবে আমাদের এখন কলরবের যে সার্কেল তৈরি হয়েছে, এনার সবার সাথে যে একটা আন্তরিক সম্পর্ক, মানে আমরা একটা পরিবার। জি, আমরা একটা পরিবার। আমাদের অনেক সময় সাংগঠনিক নানা ইস্যুতে হয়তো কিছুটা কথাবার্তা হয় বা সংগঠনের স্বার্থে আমরা একজন আরেকজনের ভুল সংশোধন করি, কিন্তু আমাদের ভেতরগত যে একটা বন্ডিং, এটা খুব বেশি স্ট্রং। এবং এটা কখন পরিলক্ষিত হয়? যখন কলরবকে নিয়ে থার্ড কোনো পার্সন কখনো কোনো কথা বলে, আমরা সবাই তখন ঐক্যবদ্ধভাবে এটাকে হ্যান্ডেল করার চেষ্টা করি। এবং কলরব ইস্যুতে কলরবের প্রত্যেকটা ছেলে, আমি সহ, খুব বেশি সংগঠিত এবং খুব বেশি মানে একদম কলরবের ব্যাপারে নিবেদিত। যাক, খুব ভালো লাগলো। চলুন একটু হাঁটতে হাঁটতে কথা বলি দর্শকদের সাথে। ভাইয়া, তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে, আপনি ফিতা ক্যাসেটের আমলেও তুমুল জনপ্রিয় ছিলেন। সেই সময়কার ইন্টারনেটবিহীন এই যে সময়টা, ভক্ত শ্রোতা, প্রোগ্রাম, নাশিদ রিলিজিং ইত্যাদির যে অনুভূতি, সেটা সম্পর্কে জানতে চাই। খুবই ইন্টারেস্টিং প্রশ্ন। ওই সময়কার অনুভূতিটা অনেক বেশি পিওর ছিল, মানে যেটাকে আমরা অর্গ্যানিক বলি। যাই হোক, আমি 2001 সালে ক্ষণিকের মুসাফির অ্যালবামটা গেয়েছি। তখন স্টুডিওতে ওই যে ফিতা সিস্টেমে, মানে তোমাকে একবারে সব গাইতে হবে, সেকেন্ড টাইম গাওয়ার কোনো সুযোগ নাই, একদম ওয়ান টেক। তো সে সময় গিয়েছি এবং এমনও হয়েছে যে একসাথে ফুল 12টা গান গেয়ে ফেলেছি এক ফিতার জন্য, এক অ্যালবামের জন্য। জি। তো ওটা চ্যালেঞ্জিং ছিল, বাট সে সময় যেহেতু বিকল্প নাই, সুতরাং ওইভাবেই প্রিপারেশনটা ছিল। এবং আলহামদুলিল্লাহ গেয়েছি। মিসি জীবনের পরবর্তীতে আসলো, এরপরে অচিন পাখি, এই পর্যায়গুলো সুন্দর। এবং সব থেকে মজার বিষয় এখন যেটা আমরা রিয়েলাইজ করি, সেটা হলো যে ইন্টারনেট ছিল না, ফেসবুক ছিল না, প্রচার মাধ্যম ওইভাবে স্ট্রং না। তারপরও বিভিন্ন বাসায় যেতাম, পরবর্তীতে দেখতাম যে তাদের
কি বলে বইয়ের আলমারিতে আমার এই ফিতাটা সংরক্ষিত। হ্যাঁ। এই ব্যাপারগুলো খুব ভালো লাগার ছিল। এবং আমরা যেখানেই ট্যুরে যেতাম কম বেশি সবার ঘরে ক্ষণিকের মুসাফির, মিসে জীবন, এই অচিন পাখি, যেদিন চলে যাবে, এই অ্যালবামগুলো মানে যারা একটু নাশিদ ভক্ত তাদের জি। বাসায় ছিল, মাস্ট বি ছিল। এবং আমার শ্রোতা কারা সেই প্রশ্নে যদি আমি একটু যাই, যে মুরব্বীরাও আমার গান শুনেছে এবং এখনকার ইয়াং যারা একদম ইয়াং থেকে শুরু করে যারা একদম ছোট্ট বাচ্চা তারাও আমার গান শুনছে। এটা সে ভালো লাগার যে মানে শ্রোতার ভেরিয়েশন অনেক বেশি। মানে সব বয়সের মানুষই জি, জি। কানেক্ট ছিল নাশিদের সাথে। রাইট। খুব ভালো লাগলো, তখনকার দিনের অনুভূতিও অনেক অনেক অন্যরকম। এখনো অনেক বাসায় যারা একটু শৌখিন তারা অনেকে সংরক্ষণ করতে ভালোবাসে, তাদের অনেকের বাসায় এখনো আমার এই অ্যালবামটা আছে, ইভেন আমার কাছেও আছে। আচ্ছা আচ্ছা। তাহলে অন্য কোনো একটা পর্বে শ্রোতাদেরকে আমরা একসময় ইনশাআল্লাহ সেই অ্যালবাম এবং সেই ওয়াকম্যান এই সময়কার যেই অবস্থাটা সেটা একসময় আমরা একটা ভিডিওতে কিন্তু তাদের সাথে শেয়ার করতে পারি ইনশাআল্লাহ। ভাইয়া, তাহলে পরবর্তী প্রশ্ন হচ্ছে, পারিবারিক বন্ধনের বাহিরে আপনার জীবনের গুরুত্বপূর্ণ 5 জন মানুষের নাম জানতে চাই। আইনুদ্দিন আজাদ ভাই, হুম। দেন আমার একজন টিচার আছেন যিনি আমাকে সব সময়ের জন্য মানে গাইড করতেন আমার পার্সোনাল লাইফটা, একদম ছোট সময়, যে সময়টা আসলে আমাদের জীবনে একটু বেঁকে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি, সে সময় আমাকে গাইড করেছে আমাদের একজন স্যারের নাম তাজুল ইসলাম স্যার, ওনার হোম ডিস্ট্রিক্ট চুয়াডাঙ্গা। এর পরবর্তীতে নানাভাবে আমি তাদের ফ্যামিলির কেউ না হওয়া সত্ত্বেও মানসিকভাবে বিভিন্ন তালিম তারবিয়তের মধ্য দিয়ে আমার আরও বেশ কয়েকজন টিচার আমাকে সাপোর্ট দিয়েছে। আমার এক বড় ভাই ছিল আজিজ ভাই, মাসরুর ভাই, যিনি এখন দুনিয়াতে নাই, আল্লাহ তাআলা তাকে নিয়ে গেছে। এই তো অনেকেই আছে, তার মধ্যে অনেকেই আছে। জানলাম। ভাইয়া, এরপরের যে প্রশ্নটা, এটা হচ্ছে আপনার ভক্তরা আপনাকে অনেক বেশি ভালোবাসে, অনেক বেশি কাছে আসতে চায়, আবার ছোটখাটো ভুল ভ্রান্তি বা ভুল ছাড়াও ভুল বুঝে রাগ খুব সহজেই মনে পোষণ করে, এই ব্যাপারে কি বলবেন? এই ব্যাপারে আমার বলার শুধু এতটুকুই যে যারা ভালোবাসবে তাদের এক্সপেকটেশন অবশ্যই সেরকমই থাকবে এবং তারা রাক্ষোভ করার অধিকার রাখে, এটা আমি বিশ্বাস করি। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটে ছোটখাটো বিষয়ে অনেক বেশি মানে রিয়েক্ট আসে। এটা এই পয়েন্টটাই যদি কথা বলি সেক্ষেত্রে আমি বলবো যে ব্যক্তিগত লাইফ নিয়ে মানুষের আমরা একটু বেশি চর্চা করি, এটা আমাদের সবারই উচিত একটু ইগনোর করা। সেটা শুধু আমার ক্ষেত্রে না, সবার ক্ষেত্রে, এটা আমার পরিবারের কেউ হোক না কেন, সেক্ষেত্রেও এই ব্যাপারগুলো স্কিপ করা দরকার। আরেকটা জিনিস কি, প্রকৃত ঘটনাটা আমরা না জেনেও অনেক সময় অনেক ধরনের কথা বলি। জি। তো এটাও আমাদের, আমি মনে করি যে একটা সামগ্রিক আমাদের একটা জটিলতা। হ্যাঁ। সো অবশ্যই প্রকৃত ব্যাপারটা একটু খুব ক্লোজলি জেনে বুঝে যদি আমরা কথা বলি, আর সংশোধনী যদি কেউ দিতে চায় সেটার তো অবশ্যই আমি সবসময় এই ব্যাপারটাকে অ্যাপ্রিসিয়েট করি। কেউ যদি সংশোধনী দিতে চায় অবশ্যই আমার কাছে আমাকে মানে রিচ করাটা খুব ইজি। যে কেউ আমার কাছে আসতে পারে, আমাকে ফোন দিতে পারে, আমি চাইলে অথবা একটা মেইল করলো, একটা মেসেজ দিয়ে রাখলো, অথবা অফিসেও আসার সুযোগ আছে। সো এই ছোটখাটো বিষয়গুলো যদি কেউ আসে আমার সাথে ডিসকাশন করে, টোটাল ব্যাপারগুলো যখন জানে, অবশ্যই তাদের ব্যাপারগুলো কি ক্লিয়ার হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। সো এটা তো আমার কেন্দ্রিক বললাম, সামগ্রিকভাবে আমরা এটা চেষ্টা করব যে কিছু ভার্চুয়াল কথাবার্তা শুনেই শুধু আমরা কোনো মন্তব্য না করি, এটা আশা করি দর্শকরা কারো ক্ষেত্রেই না। এবং এই কালচারটা খুবই লিমিটেড আমাদের এই অঞ্চলটাতে, অন্য অঞ্চলে কিন্তু এই ধরনের কালচার নাই। তা আমরা প্রত্যাশা করবো আমরা এই কালচার থেকে বের হয়ে আসেন। এরপরে ভাইয়া একদম শেষ দিকে আছি, এখন ছোটখাটো কিছু ফান প্রশ্ন করব, এটার উত্তর দর্শকদের উদ্দেশ্যে দিবেন। ওকে, জানি না কি বলবা, বাট দেখা যাক। আচ্ছা, প্রথম প্রশ্ন হচ্ছে, বছরে কোন মাসে 28 দিন থাকে? ফেব্রুয়ারি। আচ্ছা, উত্তর হয়নি, উত্তরটা দিচ্ছি এরপরে।
বছরে কোন মাসে? 28 দিন থাকে। ফেব্রুয়ারি তো। না না, বছরে আমি জিজ্ঞাসা করেছি কোন মাসে 28 দিন থাকে, আমি এটা জিজ্ঞাসা করিনি যে মানে 28 দিনে কোন মাস হয়ে থাকে, কারণ মাসের প্রতি মাসেই তো 28 দিন থাকে। এরপরের প্রশ্ন হচ্ছে বাংলাদেশ বানান কিভাবে? বয়াকার, অনুস্বার, লয়াকার, দয়াকার, তালব্যস্যা। ঠিক আছে? বাহ, মাশাআল্লাহ। যাক, এটাতে আটকানো গেল না। মানে এটা প্রশ্ন, এটা প্রশ্ন। এটা ছোট মানুষদের প্রশ্ন, কিন্তু বড়রাও এই ব্যাপারে অনেকেই জানেন না। আচ্ছা, যাই হোক। আচ্ছা, এরপরে Next. হচ্ছে চেয়ার অর্থ কি? কেদারা, বাংলা। বাহ, ওকে, ঠিক আছে। চেয়ার ইংলিশ, বাংলা কেদারা, না ঠিক জি। আছে। এরপরের প্রশ্ন হচ্ছে আমাদের সম্মানিত ভাবি এমন কোনো গান আপনার গুনগুন করতে করতে এমন কোনো গান শুনেছেন যেটা শুনে বিরক্ত হয়ে গেছে যে আর এটা গায়ো না, এরকম কোনো? সমস্যা আমি বাসায় গানই গাই না, বাসায় গান গাই না। কেন গাই না? বলা যায় যে একটু আমি এই ক্ষেত্রে একটু শাই ফিল করি। মানে কোনো একক শ্রোতাকে গান শোনাইতে আমি শাই ফিল করি, কিন্তু আমি সামগ্রিক স্টেজে গান গাইতে কখনো শাই ফিল করি। বাহ, মানে দর্শক এটা থাকে না, এক একজনের এক এক ধরনের মানে কি বলে এটাকে, শিল্পী কি আবু ত্রুটি রায়হান, বলে জানি, মানে মুদ্রা দোষ। এজ লাইক এটা হতে পারে। আচ্ছা, আমার তো আরেকটা প্রশ্ন আছে যেটা করতে পারে। আপনার এমন কোন মুদ্রা দোষ আছে যেটা দর্শকদের শেয়ার করবেন? মুদ্রা দোষ হলো, এটা আমার ক্লোজ যারা, একদম ক্লোজ, আদনান বা কলরবিয়ান যারা আছে, জি, ওখানে ধরো এই তো আছি, থাকতে থাকতে হুট করে এরকম মেরে দেয়। এটা আমার হচ্ছে মুদ্রা দোষ, এটা বলে আর কি অনেকে। না, এটা আমিও পেয়েছি। তো অনেকে আবার একটু ইয়া থাকে, মানে আমি যখন খুব ক্লোজ হয়ে থাকি, ওরা একটু মানে কখন মেরে দেই এটা নিয়ে একটু কনফিউজ থাকে বা আতঙ্কে থাকে। আচ্ছা, যাই হোক, আপনি সব সময় মাশাআল্লাহ চমৎকার একটা গেটআপে থাকেন, জুব্বা, মানে জুব্বাটা আপনার গেটআপ। আমরা বিগত 3 থেকে 4 বছর যাবত আপনার হাতে একটা ঘড়ি দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই ঘড়িটা অনেকদিন যাবত দেখছি। তো এটা কি ব্র্যান্ডের এবং কত আচ্ছা, দাম? এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ, এইটার প্রাইস 47,000। 47,000 টাকা। হ্যাঁ, এটা আমার খুব পছন্দের বলেই আমার হাতে আছে এখন পর্যন্ত। আর সব মজার ব্যাপার হলো, এটা জুব্বার এই গেটআপটার সাথে আমার মনে হয় যে এটা খুব ভালো যায়, এই কারণে এটা পরা। আর জুব্বা এটা হচ্ছে আমার শখের পোশাক, এবং জুব্বাটা শুরু থেকে আজ পর্যন্ত জুব্বা ছাড়া অন্য কিছু চিন্তা করতে পারি না নিজের ড্রেস আপ হিসেবে। অনেকে অনেকভাবে নিজেকে প্রেজেন্ট করতে চায় বিভিন্ন মিউজিক ভিডিওতে, বিশেষ করে ইসলামিক অঙ্গনে, কিন্তু আমি সবসময় জুব্বাটাকে প্রেফার করি, নিজেও জুব্বাটাকে সবসময় মেনটেন করি। এবং আমার জুব্বাগুলো আমি চেষ্টা করি একটু নিজের মতো করে কাস্টমাইজ করে পরা। সেটা কি দেশে না? আমি আগে তো অবশ্যই দেশের গুলোই পড়তাম, কিন্তু গত 5-6 বছর থেকে আমি মদিনায় জুব্বা বানাই, আর কয়েকটা বানানো আছে দুবাই থেকে। এটার একমাত্র রিজন হলো ফিটিংস। এই ফিটিংসটা আসলে বাংলাদেশে কোনো টেইলারে হয় না, যার কারণে এইটা যেরকম কমফোর্ট, এই কমফোর্টনেসটা পাই না। এই কারণে, এর মানে এই নয় যে আমি অনেক রিচ সে কারণে দেশের বাইরের জুব্বা পড়ছি, বিষয়টা টোটালি এমন না। এটা অ্যাজ এ মানে কমফোর্টের ইস্যু। আচ্ছা, ঠিক আছে, আপনি রিচ কিনা এটা তো দর্শক জানে। আচ্ছা, যাই হোক, না, সমস্যা দর্শক নেই। জানে না, দর্শক টোটালি জানে না। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। আচ্ছা, ঠিক আছে, আমরা একদম শেষ দিকে আছি, ছোট করে জানবো। আমরা 3জন শিল্পীর নাম বলবো, এর 3জন শিল্পীর একটা ভালো দিক এবং একটা পরামর্শ বা একটা খারাপ মানে নেগেটিভ কোনো সাইড আছে কিনা। তো প্রথমেই জানতে চাই আমাদের প্রিয় মানুষ, প্রিয় শিল্পী মোহাম্মদ বদরুজ্জামান, তার ভালো দিক এবং একটি ট্যালেন্টেড, ভালো দিক, খারাপ কোনো দিক নেই। না না আছে, বলেন একটা। নাই, বড় মানুষের খারাপ দিক বলতে হয় না, ছোট কেউ হইলে বলতে পারো, কোনো সমস্যা নেই। না, ছোটখাটো কোনো বিষয় থাকে না। থাকে, ও মাঝে মাঝে উনি হলো আমাদেরকে গাড়িতে বসায় রাখে, বলে যে আসতেছি দাঁড়াও, এই দাঁড়াও বলতে মোটামুটি 20-30 মিনিট চলে যায়। আচ্ছা, ঠিক আছে,
এরপরে হচ্ছে আমাদের আরেকজন প্রিয় শিল্পী, প্রিয় মানুষ, হুসাইন আদনান। ভেরি স্মার্ট, হ্যান্ডসাম, আরো কত কিছু, মানে ওর গুণের শেষ নাই ভাই। একটা মন্দ দিক জানি, গুণ তো অনেক বলে ফেললেন। মাঝে মাঝে একটু সিরিয়াস হয়ে যায়, বেশি রাগান্বিত হয়ে যায়। সিরিয়াস হওয়া বিষয় না, মানে রাগ ক্ষোভ ও আচ্ছা, একটু একটু তুলনামূলক একটু বেশি। মানুষ তো একটু রাগ করবেই। হুম, যাদের ভিতরে রাগ ক্ষোভ বেশি থাকে এরা কিন্তু বেশি ইমোশনালও হয়, হ্যাঁ। এবং সে অলসো ইমোশনাল। আচ্ছা, তারপরে হচ্ছে শিল্পী উবাইদা, আবু উবাইদা। খুব ভালো গায়ক মাশাআল্লাহ, খুবই ভালো গায়ক মাশাআল্লাহ। আর বড় বড় চুল রাখে, আরেকটু গুছিয়ে রাখলে ওনাকে আরেকটু ক্লিন লাগতো, আরেকটু সুন্দর লাগতো বলে আমি মনে করি। উনি এটা ভেবে দেখবেন। আচ্ছা, ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দিলেন। স্টার ভিউ নতুন একটি প্ল্যাটফর্ম, এই সম্পর্কে দর্শকদের কিছু বলবেন? স্টার ভিউ টোটালি একটা ভিন্ন ধারার প্ল্যাটফর্ম, এবং স্টার ভিউর শুরুর গল্পের সাথে আমি একজন ছিলাম ছোটোখাটো পরামর্শদাতা হিসেবে। স্টার ভিউ শুধু সিঙ্গার না, ইসলামিক ঘরানার সব ধরনের মানুষকে নিয়ে কাজ করবে, এবং একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে তার আবির্ভাব ঘটবে সেই প্রত্যাশা করি ইনশাআল্লাহ। অনেক অনেক ধন্যবাদ, আমাদেরকে সময় দিলেন। আপনি সময় দিয়েছেন, এটা অনেক বড় বিষয়। আর যারা একদম সূচনা লগ্নে শুরুর দিকে পাশে থাকে তাদেরকে সবসময়ই মানুষ কৃতজ্ঞতা ভরে স্বীকার করে। আমরাও ইনশাআল্লাহ সেটা সবসময় আপনাকে কৃতজ্ঞতার সাথে সবসময় স্মরণ করব। আপনি আমাদের শুরুর দিকে সাপোর্ট দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন আমাদের প্রিয় শিল্পী আবু রায়হান। তার অনেক কিছু আমরা জানলাম, আশা করি দর্শকরা উপকৃত হয়েছেন। আজকের এপিসোড এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।